হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল পিডাব্লিউ কেমিস্ট্রি। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব, এনসিইআরটির পরের টপিক ক্লাস 11-এর এনসিইআরটির ফার্স্ট ভিডিওটা আমি তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম। এনসিইআরটি লাইন বাই লাইন ডিসকাশন করে দেওয়া ছিল। এখন ক্লাসে যেটা নিয়ে ডিসকাশন করব, এনসিইআরটির পরবর্তী যে সেকেন্ড যে পার্ট, সেটার মধ্যে আমি ডিসকাশন করব। এনসিইআরটির কিছু কোশ্চেন থেকে শুরু করছি। আগের দিন যে টপিকটা আমি শেষ করেছিলাম, তারপরের যে কোশ্চেনগুলো ওখানে আমি তোমাদের বলেছিলাম যে নেক্সট ভিডিওতে সেই কোশ্চেনগুলো নিয়ে ডিসকাশন করব। এখন সেই টপিকটা নিয়ে ডিসকাশন করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে তোমরা এই কোশ্চেনগুলোর অ্যান্সার এখানে তোমরা পেয়ে যাবে এবং কিছু টপিক নিয়ে আজকে ক্লাসে আমরা ডিসকাশন করব। তো এনসিইআরটির বইটা তোমরা পাশে নিয়ে বসো, তোমাদের তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো অ্যাট ফার্স্ট কোশ্চেন কী দেওয়া আছে। ফার্স্ট কোশ্চেন দিয়েছে, হাউ মেনি সিগমা অ্যান্ড পাই বন্ডস আর প্রেজেন্ট ইন ইচ অফ দ্য ফলোয়িং মলিকুলস। দেখো তোমাদের ইংলিশগুলো যাদের বুঝতে অসুবিধা হবে, আমি তোমাদের সাইডে সমস্ত বাংলা মিনিংগুলো দিয়ে রেখেছি। তোমাদের ইংলিশ বুঝতে কোনো আর অসুবিধা হবে না, তাই তোমরা বাংলা মানেটাও পড়ে অ্যান্সারগুলো করতে পারো। দেখো সাইডে দেওয়া রয়েছে, নিম্নলিখিত প্রতিটি অণুতে উপস্থিত সিগমা এবং পাই বন্ধনের সংখ্যা কত, সেটা আমাকে ডিটারমাইন করতে হবে। অর্থাৎ এখানে যে যৌগগুলো দেওয়া আছে, তোমাকে প্রত্যেকটা যৌগের মধ্যে সিগমা বন্ড এবং পাই বন্ড এর সংখ্যা তোমায় ক্যালকুলেট করে বের করতে হবে। তো সেটা আমরা কিভাবে করব? অ্যাট ফার্স্ট যে যৌগগুলো দেওয়া আছে, সেই যৌগগুলোকে তোমরা প্রত্যেকটাকে ভেঙে ভেঙে লিখে ফেলো। তো ফার্স্ট যে যৌগটা আছে, আমি যেটা করব, প্রথম যৌগটাকে আমি ভেঙে লিখে নিচ্ছি। প্রথম সি ট্রিপল বন্ড সি দেওয়া আছে, ওটা ভেঙে লিখে নিলাম। নেক্সট এর সাথে আছে হাইড্রোজেন, ওটা লিখলাম। এর সাথে আছে কার্বন, এর সাথে রয়েছে হাইড্রোজেন, ডবল বন্ড কার্বন, আবার হাইড্রোজেন, এরপর রয়েছে CH3। এই CH3 পার্টটাকেও তোমরা ভেঙে লিখবে, কারণ তুমি যদি প্রতিটা অংশ যদি না ভেঙে লেখো, তাহলে তোমার বুঝতে কিন্তু অসুবিধা হবে। প্রত্যেকটা পার্ট তোমায় ভেঙে লিখতে হবে এখানে। যদি ভেঙে না লিখো, তাহলে তুমি সিগমা বন্ড পাই বন্ড খুঁজতে তোমার অনেক সমস্যা হবে। তাই আমি প্রত্যেকটা পার্ট আমি ভেঙে লিখে নিলাম। এবার আমি খুঁজবো কি, আমরা জেনেছিলাম আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম, যদি কোনো যৌগের মধ্যে একটা বন্ড থাকে, সিঙ্গেল বন্ড থাকে, সেটা সবসময় সিগমা বন্ড হিসেবে কাজ করে। আর যদি ডাবল বন্ড থাকে, এই বন্ডের একটা সিগমা বন্ড হয়, একটা পাই বন্ড হিসেবে কাজ করে। আর যদি ট্রিপল বন্ড প্রেজেন্ট থাকে, তার মধ্যে একটা বন্ড সিগমা বন্ড হবে এবং আর দুটো বন্ড সেটা দুটো পাই বন্ড হিসেবে কাজ করবে। তাহলে এখানে যে বন্ডগুলো দেওয়া আছে, যেখানে আমরা সিঙ্গেল বন্ড পাবো, সেটা অলওয়েজ সিগমা হবে। তাহলে এই CH বন্ডটা এটা যাবে সিগমা বন্ড। ট্রিপল বন্ডের মধ্যে একটা সিগমা এবং দুটো পাই বন্ড থাকবে। নেক্সট রয়েছে সিঙ্গেল, এটা সিগমা বন্ড। নেক্সট CH বন্ড অলওয়েজ সিগমা বন্ড হবে, কারণ কার্বন হাইড্রোজেন বন্ড কখনোই পাই বন্ড হতে পারে না। তাহলে ডবল বন্ডের মধ্যে হবে একটা সিগমা, আরেকটা হবে পাই। নেক্সট CH বন্ড সিগমা বন্ড, এই সিঙ্গেল বন্ধন আছে, এটাও সিগমা, এগুলো সব হবে সিগমা। অর্থাৎ এই যৌগটার মধ্যে বেশিরভাগ বন্ড কী আছে, সবগুলো বেশিরভাগ সিগমা বন্ড আছে। তো কতগুলো সিগমা বন্ড আছে আমরা যদি কাউন্টিং করতে শুরু করি, তাহলে দেখো একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা। অর্থাৎ সিগমা বন্ডের সংখ্যা হয়ে গেল 10। পাই বন্ড কতগুলো আছে? পাই বন্ড দেখো, এখানে আছে পাই বন্ড দুটো, এখানে আছে পাই বন্ড একটা, তাহলে 3টে আছে আমাদের কাছে পাই বন্ড। তাহলে 10টা সিগমা বন্ড এবং 3টে পাই বন্ড রয়েছে। তো এরকম কোশ্চেনগুলো কিন্তু নিটের PIQ কোশ্চেন এসেছে। তো তোমরা, আমি এই চ্যাপ্টারটা শেষ হওয়ার পর তোমাদের সাথে PIQ কোশ্চেনগুলো নিয়ে ডিসকাশন করব, তখন তোমরা অবশ্যই দেখতে পাবে যে এই কোশ্চেনগুলো কিন্তু নিট জয়েন্টে আসে কোশ্চেনগুলো। তাই তোমরা অবশ্যই কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে। ফার্স্ট প্রায়োরিটি কিন্তু এনসিইআরটির ইনটেক্স কোশ্চেন এবং এক্সারসাইজ কোশ্চেন। নেক্সট তোমরা যে কোনো অবজেক্টিভ কেমিস্ট্রি বই কিন্তু তোমরা করতে পারো। নেক্সট পরে কোশ্চেন দেখো, পরে যেটা দিয়েছে কম্পাউন্ড, একই রকমভাবে তোমরা এই কম্পাউন্ডটাকে সাজিয়ে নাও, আমার সাথে সাথে সাজাও। দিয়েছে CH2, তো এটাকে ভেঙে লেখো। হাইড্রোজেন থাকবে কার্বনের সাথে, এর সাথে রয়েছে ডবল বন্ড, তারপর রয়েছে কার্বন, আবার রয়েছে ডবল বন্ড কার্বন, ওর সাথে রয়েছে সিঙ্গেল বন্ড হাইড্রোজেন, পরে রয়েছে CH3, অর্থাৎ এর সাথে থাকবে 3টে হাইড্রোজেন। তো সবসময় তোমাদের মনে রাখতে হবে যে কার্বন হাইড্রোজেন বন্ড কখনোই তোমাদের পাই বন্ড হতে পারে না, ওটা সবসময় সিগমা বন্ড হিসেবে কাজ করবে। তাহলে এখানে যে CH বন্ড, এটা সিগমা বন্ড, এটাও সিগমা বন্ড। ডবল বন্ডের মধ্যে একটা সিগমা বন্ড এবং একটা পাই বন্ড। পরের যে ডবল বন্ড, সেটা সিগমা বন্ড এবং পাই বন্ড। পরে রয়েছে CH বন্ড, এটা সিগমা। পরের সবগুলো এখানে সিগমা বন্ড হিসেবেই কাজ করছে, সবগুলোই সিগমা, অল আর সিগমা। তাহলে এখানে কতগুলো সিগমা বন্ড আছে আমরা কাউন্টিং করি। 1 2 3 4 5 6 7 8 9। তো সিগমা বন্ড আছে 9টি।
আর পাই বন্ড কতগুলো আছে দেখো, এখানে আছে একটা পাই, এখানে আছে একটা পাই, আর তো কোনো পাই বন্ড নেই, তাহলে দুটো আছে আমাদের কাছে পাই বন্ড। তাহলে সিগমা বন্ড হচ্ছে 9টা আর পাই বন্ড হচ্ছে 2টো। দেখো কত ইজিলি আমরা কোশ্চেনগুলো সলভ করতে পারছি। তো তোমাদের এরকম তোমরা নিজেরা বিভিন্ন যৌগ নিতে পারো, নিয়ে তোমরা সিগমা বন্ডের কাউন্টিং এবং পাই বন্ডের কাউন্টিং তোমরা করতে পারো। নেক্সট পরের কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য টাইপ অফ হাইব্রিডেশন অফ ইচ কার্বন ইন দ্য ফলোয়িং কম্পাউন্ডস। অর্থাৎ এখানে যে কম্পাউন্ডগুলো দেওয়া আছে প্রত্যেকটা কম্পাউন্ডের কার্বনের হাইব্রিডেশন বের করতে বলেছে। ভালো করে খেয়াল করবে কোশ্চেনের মধ্যে যতগুলো অ্যাটম আছে সবার হাইব্রিডেশন নয়, এখানে যে কার্বন অ্যাটমটা আছে তার হাইব্রিডেশন বের করতে বলেছে। তো সেটার জন্য কি করব আমরা, আগে আমরা ওই কম্পাউন্ডটাকে ভেঙে লিখে নেব। তো প্রথম দিয়েছে CH3Cl, সলভ করতে শুরু করছি। দেখো এখানে বাংলাটাও দেওয়া আছে, নিম্নলিখিত যৌগগুলোতে প্রতিটি কার্বন পরমাণুর সংকরণ কী সেটা নির্ণয় করতে বলেছে। তো প্রথম যে যৌগটা দেওয়া আছে CH3Cl, এটাকে ভেঙে লিখলে কী হবে, এই CH গ্রুপটা কীভাবে থাকবে, এর থাকবে 3টে হাইড্রোজেন সিঙ্গেল বন্ধন, আর থাকবে Cl। তাহলে এই কার্বনে দেখো 4টেই সিগমা বন্ধন আছে। আগের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করেছিলাম, প্রথম ভিডিওতে NCERT টপিক ডিসকাশনের ফার্স্ট ভিডিওতে আমি বলেছিলাম যদি কার্বনের চারপাশে 4টেই সিগমা বন্ধন থাকে সেটা সবসময়ের জন্য কোন বন্ড হিসেবে কাজ করবে, সেটা তার হাইব্রিডেশন কী হবে, সেটা হবে sp3। তাহলে এখানে এই যে বন্ডগুলো রয়েছে সবগুলো হচ্ছে সিগমা বন্ড, তাহলে 4 সিগমা বন্ড রয়েছে, তার মানে এটা কী হয়ে যাবে, sp3 হাইব্রিডেশন হয়ে যাবে। অর্থাৎ এখানকার কার্বনটা হবে sp3 হাইব্রিডেশন। নেক্সট কম্পাউন্ড কী রয়েছে CH3 যদি আমরা এটাকে ভেঙে লিখি CH3 অর্থাৎ দুটো মিথাইল গ্রুপ আছে, দুটো মিথাইল গ্রুপ আছে, এর সাথে আছে CO, এইটা রয়েছে। এবার এখানে কার্বনটা CH3 মধ্যেও আছে, আবার কার্বনটা COর পার্টে আছে, তো দুটো কার্বন আছে। তো এটাকে যদি আরও ভেঙে লেখা যায়, তো সেটাকে যদি আরও ভেঙে লেখা যায়, এই কম্পাউন্ডটাকে আমি আরও ভেঙে লিখছি। এই CH3 মানে কি, CH3 মানে হচ্ছে এইভাবে ভেঙে লেখা যায়, এর সাথে রয়েছে C ডবল বন্ড O, আবার রয়েছে একটা CH3, তো ওটাকেও আমরা ভেঙে লিখে নিচ্ছি এখানে হাইড্রোজেন হাইড্রোজেন এবং হাইড্রোজেন। অর্থাৎ এখানে দুটো টাইপের কিন্তু কার্বন আমরা দেখতে পাচ্ছি। একটা কার্বনের চারপাশে সিগমা বন্ড রয়েছে, এই কার্বন এবং এই কার্বনটার চারপাশে সবগুলো সিগমা বন্ড, 4টেই আছে সিগমা বন্ড। তাহলে এগুলো কি হবে, এগুলো হবে sp3, অর্থাৎ এটাও হবে sp3 এবং এটাও হবে sp3। বাট এখানে যে মাঝে যে কার্বনটা রয়েছে, এই যে কার্বনটা দেখতে পাচ্ছ, এই কার্বনটার চারপাশে কী আছে, এটা সিগমা বন্ড, এটা সিগমা বন্ড। ডবল বন্ড থাকলে কি হয়, একটা সিগমা হয় এবং একটা পাই হয়, তাহলে 3 সিগমা 1 পাই। তাই এটা কী হবে হাইব্রিডেশন, এটা অবশ্যই sp2 হয়ে যাবে হাইব্রিডেশন। তাহলে এই কম্পাউন্ডের মধ্যে দুটো টাইপের হাইব্রিডেশন অ্যাভেলেবল, CH3 কার্বনগুলো sp3 এবং এই কার্বনিল কার্বনটা যেটা C ডবল বন্ড O আছে ওটা হচ্ছে sp2। নেক্সট পরবর্তী ক্ষেত্রে নেক্সট পরের কম্পাউন্ড কী আছে দেখো, পরের কম্পাউন্ড হচ্ছে CH3CN। একই রকমভাবে এই কম্পাউন্ডটার মধ্যেও দুটো টাইপের কার্বন রয়েছে। তো এই যে CH3CN এটাকে ভেঙে লিখলে কী হবে, আগে CH3 পার্টটা তোমরা ভেঙে লিখে নাও, CH3 পার্টটা ভেঙে লিখলাম। নেক্সট রয়েছে C ট্রিপল বন্ড N। এই CN এর মধ্যে কী বন্ড থাকে, ট্রিপল বন্ড থাকে সায়ানাইড গ্রুপের মধ্যে। তো এর মধ্যে কী কী ধরনের বন্ড আছে আমরা একটু দেখে নিই। তো এই যে কার্বনটা আমি এখানে রয়েছে, এই কার্বনটার চারপাশে সবগুলো আছে সিগমা বন্ড, 4টেই এক বন্ধন আছে, তো এটা কী হয়ে যাবে, sp3 হয়ে যাবে। আর এই যে কার্বনটা দেওয়া আছে এর ক্ষেত্রে কী হবে, এটা সিগমা, আর ট্রিপল বন্ড থাকলে কী হয়, একটা সিগমা আর দুটো পাই। তাহলে এই কার্বনটার চারপাশে দুটো সিগমা আর দুটো পাই থাকার জন্যে এটার হাইব্রিডেশন হয়ে যাবে sp হাইব্রিডেশন। নেক্সট পরের কম্পাউন্ডটা দেখো কী রয়েছে, এই CONH2, এটাকে আমরা এইভাবে ড্রয়িং করে নিচ্ছি, হাইড্রোজেন, এর সাথে রয়েছে C ডবল বন্ড O হবে, এর সাথে রয়েছে NH2 অর্থাৎ দুটো হাইড্রোজেন। এখানে তুমি NH2 গ্রুপটাকে ভেঙে লিখতেও পারো, নাও লিখতে পারো, কারণ নাও লিখলে কোনো অসুবিধা নেই, কারণ তোমার তো কার্বন নেই। তো এখানে কার্বনটা, যে কার্বন অ্যাটমটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, ওই কার্বন অ্যাটমটার হাইব্রিডেশন কী হবে ভালো করে খেয়াল করে দেখো, ওর চারপাশে কী টাইপের বন্ড আছে। এটা হচ্ছে সিগমা, এটা হচ্ছে সিগমা, ডবল বন্ডের মধ্যে একটা সিগমা এবং একটা পাই, তাহলে 3 সিগমা অ্যান্ড 1 পাই, তাহলে কী হয়ে যাবে, এটা অবশ্যই sp2 হাইব্রিডেশন হয়ে যাবে। হয়ে গেল কম্পাউন্ড। নেক্সট লাস্ট যে কম্পাউন্ডটা আছে ওটা করার জন্যে আমি একটু এখানে একটু ইরেজ করে নিচ্ছি, জায়গাটা একটু ফ্রি স্পেস করে নিচ্ছি। তোমরা আগের অ্যান্সারটা অবশ্যই এখান থেকে করে নিও, ঠিক আছে, বা স্ক্রিনশট নিয়ে রেখে দাও, পরবর্তীকালে তুমি খাতায় বা কপিতে তুলে নেবে। লাস্ট কম্পাউন্ড দেখো, যে কম্পাউন্ডটা আছে এটা আমি এখানে সলভ করছি। এখানে অনেকগুলো কার্বন দেওয়া আছে, প্রত্যেকটা কার্বনে আমি হাইব্রিডেশন ক্যালকুলেট করব। তো এখানে রয়েছে CH3, তো CH3 পার্টটাকে আমি এখানে অবশ্যই ভেঙে লিখবো, তাহলে আমি বন্ডের টাইপগুলো জানতে পারবো কী ধরনের বন্ড আছে। CH3, নেক্সট রয়েছে CH, তারপর আছে ডবল বন্ড, নেক্সট আছে CH, এরপর আবার দিয়েছে CN সায়ানাইড,
CN অর্থাৎ C ট্রিপল বন্ড N দেওয়া রয়েছে। তো এর মধ্যে কি হবে হাইব্রিডেশন পার্টটা, তো দেখে নিই আমরা। প্রথম যে ফার্স্ট যে কার্বনটা দেওয়া আছে, এই কার্বনটার চারপাশে কি রয়েছে, সবগুলো সিগমা বন্ড, তাহলে এটা হবে অবশ্যই sp3। এবার এই যে দ্বিতীয় যে কার্বনটা দেওয়া আছে, এর চারপাশে দেখো তিনটে আছে সিগমা বন্ড, একটা আছে পাই বন্ড, তাহলে এটা হয়ে যাবে অবশ্যই sp2। আবার একই রকমভাবে এই থার্ড যে কার্বনটা, ওটাও কি হয়ে যাবে sp2। একবার লাস্ট যে কার্বনটা দেওয়া আছে CN এর মধ্যে, ওর মধ্যে ট্রিপল বন্ড রয়েছে, তাই এটা হবে sp। তো দেখো sp3 sp2 sp2 অ্যান্ড sp, এত সহজে আমরা হাইব্রিডেশন ক্যালকুলেট করতে পারছি। তো তোমরা অবশ্যই এই কোশ্চেনগুলো করার জন্যে আমার ফার্স্ট ভিডিওটা একবার দেখে নাও। আমি ফার্স্ট ভিডিওর লিঙ্কটা আমি এর ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তোমাদের ওই ফার্স্ট ভিডিওটা দেখে নিলে এখানের এই যে কোশ্চেনগুলো আমরা এখন সলভ করছি, এগুলো এক নিমেষের মধ্যে তোমরা করতে পারবে। পরবর্তী কোশ্চেন দেখো কী রয়েছে, পরবর্তী নেক্সট কোশ্চেন রয়েছে দেখো প্রবলেম 12.3, রাইট দ্য স্টেট অফ হাইব্রিডেশন অফ কার্বন ইন দ্য ফলোয়িং কম্পাউন্ডস অ্যান্ড শেপ অফ ইচ অফ দ্য ফলোয়িং মলিকুলস। অর্থাৎ তোমাকে এখানে বাংলায় কি বলেছে দেখো, নিচের যৌগগুলোতে প্রতিটি কার্বন পরমাণুর সংকরায়ন লিখো এবং প্রতিটি অণুর আকৃতি লিখতে বলেছে। অর্থাৎ সংকরায়ন এবং গঠনাকৃতি দুটোই মেনশন করতে হবে। তো তোমাদেরকে আমি বলে দিই, গঠনাকৃতি এবং সংকরায়ন এটা তোমরা ক্লাস কেমিক্যাল বন্ডিংয়ে পড়েছো, ক্লাস 11 মধ্যেই রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে পড়েছো। তো সেটা আমি একটু বলে দিই। যখন তোমরা sp3 পাবে, sp3-র মধ্যে কী হবে, sp3 হলে হবে টেট্রাহেড্রাল বা চতুস্থলকীয়, গঠনাকৃতি কী হবে, টেট্রাহেড্রাল বা চতুস্থলকীয়। আর যদি sp2 হয় তাহলে সেটা কি হয়, তোমরা সবাই জানো, ট্রাইগোনাল প্ল্যানার হয়, সমস্ত অ্যাটম সেম প্লেনে অবস্থান করে থাকে। আর sp হয়ে গেলে কি হয়, লিনিয়ার হয়। তো এখানে আমরা যৌগগুলো রয়েছে কার্বন, তো সেখানে আমরা দেখে নিই প্রত্যেকটা যৌগ কী কী দেওয়া আছে। প্রথম দেওয়া আছে H2CO, আমি এটাকে ভেঙে নিচ্ছি, কেন, হাইব্রিডেশন বের করার জন্য ভেঙে নিচ্ছি। তো এইভাবে ভেঙে লিখলাম। তো এখানে যে কার্বনটা রয়েছে এর চারপাশে দেখো, এটা হচ্ছে সিগমা বন্ড, এটাও সিগমা বন্ড, আর ডবল বন্ডের মধ্যে একটা সিগমা এবং একটা পাই, তাহলে এই কার্বনটার হাইব্রিডেশন কী হয়ে যাবে, sp2 হয়ে যাবে। তো sp2 হলে আমরা কি জানি, sp2 হলে কী হয়, ট্রাইগোনাল প্ল্যানার। তো এর শেপ কী হবে, এই কম্পাউন্ডটার শেপ হবে ট্রাইগোনাল প্ল্যানার শেপ, ট্রাইগোনাল প্ল্যানার। দেখো কত সহজে আমরা কোশ্চেনগুলোকে সলভ করতে পারছি। নেক্সট পরের কোশ্চেন রয়েছে CH3F, মিথাইল ফ্লুরাইড। ওটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে CH3 মানে তিনটে হাইড্রোজেন সিঙ্গেল বন্ধনে থাকবে, আর এটা থাকবে ফ্লুরিন। তো এর চারপাশে দেখো, ভালো করে খেয়াল করে দেখো, প্রত্যেকটা বন্ড সিগমা বন্ড, তো এটার হাইব্রিডেশন হবে sp3। আর sp3 হলে শেপ কী হবে, sp3 হলে আমরা এখনই জানলাম শেপ হবে টেট্রাহেড্রাল বা চতুস্থলকীয়, তো এটা শেপ হবে টেট্রাহেড্রাল। পরবর্তী ক্ষেত্রে যে কম্পাউন্ডটা রয়েছে HC ট্রিপল বন্ড N, তো এখানে কার্বনটা কী হবে, sp হাইব্রিডেশন, তো sp হলে কী হয়, লিনিয়ার, তো এই কম্পাউন্ড হয়ে যাবে লিনিয়ার শেপ হয়ে যাবে। তো দেখো এত সহজে কোশ্চেনগুলো করা যাচ্ছে। পরে কোশ্চেন, পরে এখানে আর কোনো তোমাদের দেখো সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো আমি তোমাদের করে দিলাম, তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে দাও, পরে তোমরা তোমাদের কপিতে নোট করে নেবে। এবং অ্যাট ফার্স্ট যদি তোমরা ফার্স্ট ভিডিওটা না দেখে থাকো তাহলে ফার্স্ট ভিডিওটা অবশ্যই দেখে নাও, তারপর তুমি কোশ্চেনগুলো করে নাও, তাহলে তোমাদের কোশ্চেনগুলো করতে খুব সহজ হবে। নেক্সট পরবর্তী যে টপিকটা আমি তোমাদের ডিসকাশন করব আজকের ক্লাসে, সেটা পরের যে NCERT লাইন বাই লাইন টপিক। পরে দেখো কী রয়েছে, স্ট্রাকচারাল রিপ্রেজেন্টেশন অফ দ্য অর্গানিক কম্পাউন্ড, অর্থাৎ জৈব যৌগের গঠন সংকেত, সেটা আমাদেরকে পড়তে হবে। NCERTর পরের পার্ট, যেটা আমি ফার্স্ট ভিডিওতে শেষ করেছিলাম যে টপিকটা, তার পরের টপিকটা আজকের ভিডিওতে আমরা ডিসকাশন করব। স্ট্রাকচারাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ গঠন সংকেত কী করে লেখা যায়, অর্থাৎ একটা অর্গানিক যৌগ, একটা জৈব যৌগকে তো প্রকাশ করতে হবে, খাতায় লিখে বা বইতে লিখে, বিভিন্ন নোটসের মধ্যে লিখে তো প্রকাশ করতে হবে। যেমন আমরা বিভিন্ন ধরনের যৌগকে সবসময় তো নাম, বড় বড় নাম লিখতে পারি না, কিছু একটা সাংকেতিক চিহ্ন প্রকাশ করে থাকি, তো সেইটা আমরা এখানে প্রকাশ করব কীভাবে। দেখো কি বলেছে, স্ট্রাকচারস অফ অর্গানিক কম্পাউন্ডস আর রিপ্রেজেন্টেড ইন সিভারেল ওয়ে, অর্থাৎ এখানে মানে কি বলেছে, জৈব যৌগসমূহের গঠন সংকেত বিভিন্নভাবে উপস্থাপন করা যায়, এদের একাধিক পদ্ধতি রয়েছে, একাধিক পদ্ধতিতে আমরা জৈব যৌগকে প্রকাশ করতে পারি। প্রথম কি বলেছে, দ্য লুইস স্ট্রাকচার অর ডট স্ট্রাকচার, ড্যাশ স্ট্রাকচার, কন্ডেন্স স্ট্রাকচার অ্যান্ড বন্ড লাইন স্ট্রাকচার ফর্মুলা আর সাম অফ দ্য স্পেসিফিক টাইপ, অর্থাৎ কী কী ওয়েতে, এই যে প্রথম লাইনে বললো সিভারেল ওয়েতে আমরা অর্গানিক যৌগগুলোকে প্রকাশ করতে পারি, সেই ওয়েগুলো কী কী হতে পারে, সেটা একটা কী কী বলেছে না, লুইস গঠন সংকেত হতে পারে, ডট সংকেত হতে পারে, ড্যাশ সংকেত হতে পারে, সংক্ষিপ্ত গঠন সংকেত হতে পারে, বা বন্ধন রেখা সংকেত হতে পারে।
এবার এক একটা টপিক এখানে ডিসকাশন করে দেওয়া আছে। কী কী বলেছে দেখো নেক্সট, দ্য লুইস স্ট্রাকচার হাউএভার ক্যান বি সিম্পলিফাইড বাই রিপ্রেজেন্টেড the two electron covalent bond by a dash. Such a structural formula focus on the electrons involved in the bond formation. অর্থাৎ কী বলেছে এখানে দেখো, ড্যাশ চিহ্নের মাধ্যমে সমযোজী বন্ধনের দুটি ইলেকট্রনকে প্রকাশ করে লুইস ডট গঠন সংকেতকে কিছুটা সহজ উপস্থাপনা করা হয়। অর্থাৎ এটা তোমরা কেমিক্যাল বন্ডিংয়েই পড়েছো। তোমরা কেমিক্যাল বন্ডিংয়ে কীভাবে পড়েছো, যে যখন এইচ আর সিএল, আমি একটা এজ এক্সাম্পল দিচ্ছি, এইচ আর সিএল এর মধ্যে যখন তুমি বন্ড ফর্মেশন করে থাকো, হাইড্রোজেন পরমাণু দেয় একটা ইলেকট্রন শেয়ার করে, ক্লোরিন পরমাণু একটা ইলেকট্রন শেয়ার করে। তো এদের মধ্যে এই দুটো ইলেকট্রন তুমি কিভাবে দেখাও, আমরা তো এইভাবে ক্লোরিনের মাঝে ইলেকট্রন বসাই না, আমরা কিভাবে দেখাই, এইচ আর সিএল এর মাঝে একটা ড্যাশ সাইন দিয়ে দিই, এর অর্থ হচ্ছে একটা সমযোজী বন্ধন। তো ওটাই বলতে চেয়েছে, অর্থাৎ একটা কার্বনের সাথে যে একটা হাইড্রোজেনের মধ্যে যখন সমযোজী বন্ধন হবে সেটা আমরা কী ফর্মে দেখাবো, একটা ড্যাশ লাইন দিয়ে দেবো, যার দ্বারা বোঝা যাবে কার্বন এবং হাইড্রোজেন পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন এক্সিস্ট করছে, ওটাই এখানে বলতে চেয়েছে। নেক্সট পরবর্তীকালে কী দিয়েছে দেখো, এ সিঙ্গেল ড্যাশ রিপ্রেজেন্ট এ সিঙ্গেল বন্ড। অর্থাৎ একটা ড্যাশ থাকলে হবে এক বন্ধন, আর যদি দুটো ড্যাশ দিয়ে দিই তাহলে হবে সেটা দ্বিবন্ধন, আর যদি তিনটে ড্যাশ দিয়ে দিই তাহলে সেটা হবে ত্রিবন্ধন। এটা অলরেডি সবাই কেমিক্যাল বন্ডিংয়ে জেনে নিয়েছো। পরে দেখো ওটাই বলেছে, ডবল ড্যাশ ইজ ইউজড ফর দ্য ডবল বন্ড অ্যান্ড দ্য ট্রিপল ড্যাশ রিপ্রেজেন্ট দ্য ট্রিপল বন্ড। তো এইগুলো নিশ্চয়ই তোমাকে এনসিআরটি পড়ে জানার দরকার নেই, তাও আমি এনসিআরটি লাইন বাই লাইন তোমাদেরকে বলে দিচ্ছি, যদি কোনো টপিক ছাড়া হয়ে যায় তোমাদের, তাই আমি ডিসকাশন করে দিচ্ছি। পরে দেখো কী বলেছে, লোন পেয়ার অফ দ্য ইলেকট্রন অন দ্য হেটারোঅ্যাটমিক অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, হ্যালোজেন এটসেট্রা মে অর মে নট বি শোন। মানে বলেছে অর্গানিকের মধ্যে শুধু যে কার্বন আর হাইড্রোজেন গঠিত হয় এরকম তো নয়। আমরা ফার্স্টেই পড়েছিলাম অর্গানিক যৌগের মধ্যে কার্বনের সাথে একাধিক অ্যাটম যুক্ত হতে পারে, সেটা অক্সিজেন, সালফার, ফসফরাস, নাইট্রোজেন, একাধিক পরমাণু কার্বন পরমাণুর সাথে যুক্ত হতে পারে। তো সেই যে হেটারোটমিক কেন বলা হচ্ছে, কারণ অ্যাকচুয়ালি অর্গানিক যৌগগুলো তো কার্বন নিয়ে গঠিত হয়েছিল, হওয়ার কথা ছিল, কিন্তু কার্বন ছাড়াও তো অন্যান্য অ্যাটমও তো ইনভলভ হচ্ছে, তো ডিফারেন্ট টাইপ আসছে বলে তার নাম হেটারোটমিক বলা হচ্ছে। অসম পরমাণু মানে ডিফারেন্ট টাইপের কোনো পরমাণু, এবং যে পরমাণুগুলোর মধ্যে লোন পেয়ার অ্যাভেলেবল, সেই লোন পেয়ারগুলোকে আমরা অবশ্যই দেখাতে পারি, নাও দেখাতে পারি। অ্যাজ এ সাপোজ একটা এক্সাম্পল দেখো, এখানে একটা কম্পাউন্ড দেওয়া রয়েছে মিথানল, দেখো একটা স্ট্রাকচার দেওয়া রয়েছে, এই মিথানলের মধ্যে দেখো অক্সিজেন দেওয়া আছে, এর লোন পেয়ারটা এখানে শো করানো আছে। এবার তুমি যখন খাতায় ড্রয়িং করবে বা অন্যান্য বইতে যখন তুমি খুঁজে দেখবে, সেখানে দেখানো থাকতেও পারে, নাও থাকতে পারে। দেখো পাশের যে তার পাশে যে স্ট্রাকচারটা দেওয়া আছে, এখানে অক্সিজেনে দেখো কোনো কিন্তু লোন পেয়ার শো করানো নেই, অর্থাৎ লোন পেয়ার থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু তোমাকে খুঁজে নিতে হবে। লোন যদি কখনো তোমার লোন পেয়ারে দরকার পড়ে, তোমার রেজোনেন্স ড্রয়িং করার দরকার পড়লো, তো তখন কিন্তু তোমার লোন পেয়ার ড্রয়িং করতে হবে। তখন কিন্তু না ড্রয়িং করলে তুমি তো রেজোনেন্সই বুঝতে পারবে না। মানে বইতে বা নোটসে দেওয়া থাকতেও পারে, না দেওয়া থাকতে পারে, তোমাকে বুঝতে হবে ওখানে লোন পেয়ার আছে কি নেই। পরের টপিক দেখো, এখানে তো ওই ঘটনাটাই এখানে এক্সাম্পল দিয়ে বোঝাতে চেয়েছে যে সাচ স্ট্রাকচারাল রিপ্রেজেন্টেশন আর কল দ্য কমপ্লিট স্ট্রাকচার ফর্মুলা। তো এখানে একাধিক স্ট্রাকচারগুলোকে এঁকে দেওয়া আছে। টপিক ক্লিয়ার সবার নিশ্চয়ই? পরের টপিক দেখো কী আছে, দিজ স্ট্রাকচারাল ফর্মুলা can be further abbreviated by omitting some or all of the dashes representing covalent bond and by indicating the number of identical groups attached to an atom by a subscript। এর মানে কি বলেছে, সমযোজী বন্ধন হিসেবে প্রকাশিত ড্যাশগুলোর কিছু সংখ্যক বা সবকটিকে বাদ দিয়ে এবং একটি পরমাণুতে যুক্ত সমপ্রকার গ্রুপগুলোর সংখ্যা পাদদেশে লিখে সংক্ষেপে এই গঠন সংকেতগুলোকে প্রকাশ করা যেতে পারে। অর্থাৎ এখানে ভালো করে খেয়াল করে যে উদাহরণগুলো দিয়েছে, এই যে ইথেন যৌগটা লেখা আছে, এখানে ইথেনের মধ্যে কার্বনের সাথে যে কার্বনের বন্ধন বা কার্বনের সাথে যে হাইড্রোজেনের বন্ধন, সেটা কিন্তু লিখে দেখানো নেই। শুধু কি লেখা আছে, CH3 সাথে CH3, এবং যে একটা কার্বনের সাথে তিনটে হাইড্রোজেন, অর্থাৎ মিনিংটা বোঝো, একটা মিথাইলের সাথে কটা হাইড্রোজেন থাকে, তিনটে, আবার একটা কার্বনের সাথে কটা হাইড্রোজেন আছে, তিনটে। তো এই টপিকটা কিন্তু এখানে এঁকে দেখানো নেই। এখানে কিভাবে দেখানো আছে যে একটা কার্বনের সাথে তিনটে হাইড্রোজেন, সেটা সাবস্ক্রিপ্টে লেখা আছে, অর্থাৎ সাফিক্সে লেখা আছে, আবার একটা কার্বনের সাথে CH3, এমনকি এই মাঝের বন্ধনটাও কিন্তু এখানে দেখানো নেই। ভালো করে খেয়াল করে দেখো, শুধু লেখা আছে CH3 এবং CH3, ওটা হচ্ছে গঠনগত সংকেত। এখানে বলেছে দ্য রেজাল্টিং এক্সপ্রেশন অফ দ্য কম্পাউন্ড ইজ কল্ড কনডেন্সড স্ট্রাকচারাল ফর্মুলা।
কনডেন্স স্ট্রাকচারের ফর্মুলা, অর্থাৎ সংকেতকে সংক্ষিপ্ত গঠন বলা হয়। এই রকম গঠন সংকেতকে কী বলা হয়? সংক্ষিপ্ত গঠন। তারপর দেখো ইথিনকে কীভাবে প্রকাশ করেছে, ওখানে কার্বনের সাথে কার্বনের যে ডবল বন্ড দেওয়া আছে ওটা কিন্তু ডিনোট করেছে। আবার দেখো ইথাইন যৌগে কী আছে, কার্বনের সাথে যে কার্বনের ট্রিপল বন্ড দেওয়া আছে ওটা কিন্তু প্রকাশ করেছে। কিন্তু ভালো করে খেয়াল করো, ইথেন যৌগের মধ্যে সিঙ্গেল বন্ড থাকার জন্য ওটাকে লেখার দরকার নেই, ওটাকে বাদ দিয়ে দিয়েছে। মানে সমস্ত ড্যাশ অর্থাৎ সমস্ত বন্ধন দেখাতে হবে এরকম কোথাও বলা নেই। সেটা কথাই বলা ছিল, সেটা যে আমরা আগের টপিকটা পড়লাম, এই যে টপিকটা ছিল এখানে তোমাকে দেখাতে হবে, অর্থাৎ যেটাতে রয়েছে স্ট্রাকচারাল ফর্মুলা সেখানে তোমায় দেখাতে হবে, প্রত্যেকটা ড্যাশেস প্রত্যেকটা বন্ধন তোমাকে দেখাতে হবে। কিন্তু এখানে বলেছে কনডেন্স ফর্মুলা, কনডেন্স স্ট্রাকচারাল ফর্মুলা, এখানে সমস্ত বন্ধন তোমার দেখানোর দরকার নেই। এখানে কী বললো যে তুমি কিছু সংখ্যক বাদ দিতে পারো বা সবগুলোই তুমি বাদ দিতে পারো। পরের টপিক কী দিয়েছে দেখো, সিমিলারলি এখানে অনেকগুলো ফর্মুলা দিয়েছে, এটাও কনডেন্স করে লেখা আছে, অর্থাৎ বারবার না রিপিট করে এই যে CH2 গ্রুপ, এতগুলো CH2 গ্রুপ এখানে দেওয়া আছে, এতগুলো CH2 গ্রুপ না লিখে আমরা কি করতে পারি, ওই CH2 গ্রুপগুলোকে একসাথে লিখতে পারি। ভালো করে খেয়াল করে দেখো এখানে কি করেছে, CH2 গ্রুপ কতগুলো ছিল, 1 2 3 4 5 6টা CH2 গ্রুপ একসাথে ছিল, তাই দেখো এখানে কী লেখা আছে, CH2 হোল 6 লিখে দিয়েছে। তো এটা দিয়ে আমরা বোঝাতে চাইছি ওখানে 6টা CH2 গ্রুপ রিপিটিং ইউনিট আছে, তো এইভাবে লেখা যায়। পরের টপিক দেখো কি বলেছে, ফর ফার্দার সিম্পলিফিকেশান অর্গানিক কেমিস্ট ইউজ অ্যানাদার ওয়ে অফ রিপ্রেজেন্টিং দ্য স্ট্রাকচারস ইন হুইচ অনলি লাইন্স আর ইউজড। অর্থাৎ এই যে আমরা কনডেন্স স্ট্রাকচার পড়লাম, এর পরবর্তী ক্ষেত্রে আমরা করতে পারি শুধুমাত্র বন্ড এঁকে দিলেই সেটা গঠনাকৃতি বোঝা যাবে। ভালো করে খেয়াল করে দেখো নিচের যে কম্পাউন্ড, এই যে কম্পাউন্ড দেখো, এইটা ছিল কম্পাউন্ডটার গঠন সংকেত, এই কম্পাউন্ডটা, সেটাকে পরবর্তীকালে কী করে লেখা হয়েছে, এবং পরবর্তীকালে দেখো এই যে স্ট্রাকচারটা ভালো করে খেয়াল করো, এর মধ্যে কিন্তু কোনো কার্বন বা কোনো হাইড্রোজেন অ্যাটম কিন্তু লেখা নেই, তবুও তোমায় এটা দেখে বুঝে নিতে হবে এই যৌগটা মানেই এই যৌগটা। বুঝতে পারলে কি বললাম? তো অর্গানিকের মধ্যে এতভাবে আমরা অর্গানিক যৌগকে রিপ্রেজেন্ট করতে পারি। তো তোমরা এখানে পড়ে জিনিসটা বুঝে নিতে পারো, এবং সাইডে তোমাদের বাংলা মানেটাও আমি দিয়ে রেখেছি, তোমরা বাংলা মানেটাও পড়ে নিতে পারো। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা এত পদ্ধতিতে অর্গানিক যৌগকে প্রকাশ করতে পারি। তো এটা আমাদের অর্গানিক ক্ষেত্রে এমন কিছু ইম্পর্টেন্ট বিষয় নয়, তোমরা চাইলে অবশ্যই পড়তে পারো বোঝার জন্যে। নেক্সট পরবর্তী ক্ষেত্রে দেখো এখানে আরও একটা কম্পাউন্ড দেওয়া রয়েছে, ভেরিয়াস ওয়ে। দেখো এটা একটা কম্পাউন্ড, যার আগের ফর্মুলা ছিল এইটা হচ্ছে তোমার কনডেন্স ফর্মুলা। পরে রয়েছে বন্ড দিয়ে তাকে ডিনোট করা হয়েছে। পরে দেখো সমস্ত কার্বন এবং হাইড্রোজেনকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। ওকে, তো আরও দেখো কিছু ফর্মুলা রয়েছে, যেমন এখানে দেখো এটার নাম হচ্ছে সাইক্লোপ্রোপেন। এখানে সমস্ত কার্বনগুলোকে দেখানো হয়েছে, কিন্তু এটা দেখে কি মনে হচ্ছে তোমার? ত্রিভুজ, ট্রায়াঙ্গেল মনে হচ্ছে না? তো ট্রায়াঙ্গেল মানেও যে সাইক্লোপ্রোপেন হয় অর্গানিকের ক্ষেত্রে, সেটাও লেখা যায়। তো এখানে একই রকমভাবে দেখো এটা রয়েছে সাইক্লোপেন্টেন, 5টা কার্বন আছে, তো সেটা না লিখে এভাবে একটা বন্ড দিয়ে দিয়েছে। মানে প্রত্যেকটা এই যে কর্নারগুলো রয়েছে প্রত্যেকটা কার্বনে কার্বন আছে, এবং তোমায় মনে রাখতে হবে প্রত্যেকটা কার্বনের 4টে করে বন্ড থাকে, তাহলে তুমি হাইড্রোজেন নিজে থেকে বসাতে পারবে। তো এখানে নিচে দেখো কিছু এক্সারসাইজ দেওয়া আছে, তো এক্সারসাইজের কোশ্চেনগুলো তুমি যদি করে নাও তাহলে তোমার প্রবলেমগুলো ক্লিয়ার হয়ে যাবে। দেখি আমরা কোশ্চেনগুলো করতে পারছি কিনা, চলো আমার সাথে সাথে তোমরা করে নাও। ফার্স্ট কোশ্চেন কী রয়েছে, expand each of the following condensed formula into their complete structural formula। তাহলে কনডেন্স ফর্মে দেওয়া আছে, অর্থাৎ পুরো কম্পাউন্ডটাকে একসাথে জমাট করে দেওয়া আছে, অর্থাৎ সাফিক্সে দেখো স্থির লেখা আছে, কোনো বন্ড লেখা নেই। তোমায় কী করতে হবে, প্রত্যেকটার গঠন সংকেত লিখতে হবে। বাংলা মানেটাও এখানে দেওয়া রয়েছে যে নিম্নলিখিত প্রতিটি সংক্ষিপ্ত গঠন সংকেতগুলোকে সম্পূর্ণ গঠন সংকেতে প্রকাশ করো। মানে তোমাকে প্রত্যেকটা বন্ড দেখাতে হবে। তো কী করে দেখাচ্ছি দেখো, প্রথম রয়েছে CH3। তো কী করে দেখাবো CH3 কম্পাউন্ডটা? প্রত্যেকটা বন্ড আমি ওপেনভাবেই দেখিয়ে দিচ্ছি, দেখো এইভাবে, এইটা 3টে বন্ড আছে। নেক্সট কী রয়েছে, সিঙ্গেল বন্ড থাকবে কার্বনের সাথে। নেক্সট এর সাথে থাকবে 2টো হাইড্রোজেন অ্যাটম। নেক্সট কী রয়েছে, CO, অক্সিজেনের ডবল বন্ড থাকবে। নেক্সট কার্বন, এর সাথে থাকবে 2টো হাইড্রোজেন সিঙ্গেল বন্ড। নেক্সট থাকবে CH3, এর সাথে থাকবে 3টে হাইড্রোজেন। এইভাবে দেখো ফার্স্ট কম্পাউন্ডটা আমি করে দিলাম। পরের কম্পাউন্ডটা তোমরা নিজেরা ভিডিওটা পজ করে তোমরা নিজেরা করো, দিয়ে আমার সাথে তোমরা মিলিয়ে নাও। আমি এঁকে দিচ্ছি কম্পাউন্ডটা। তার নেক্সট দেখো CH3 মানে হচ্ছে এইভাবে থাকবে CH3। পরে রয়েছে CH, একটা বন্ড, নেক্সট ডবল বন্ড। পরে থাকবে আবার CH, ওর সাথে দেখো CH2 হোল 3 দেওয়া আছে, মানে পরপর 3টে CH2 থাকবে। অর্থাৎ CH2 আমি কী করে লিখবো, এইভাবে CH2 একটা হলো,
এরকম তিনটে থাকবে, এটা আরেকটা হলো, আরেকটা থাকবে CH2, এটা একটা CH2 হয়ে গেল। আবার লাস্টে কী দেওয়া আছে CH3, মানে এর সাথে থাকবে তিনটে হাইড্রোজেন। তো এটা হয়ে গেল সেকেন্ড যে কম্পাউন্ডটা দিয়েছিল, এটা আমি ড্রয়িং করে নিলাম। নিশ্চয়ই ক্লিয়ার, তোমাদের নিশ্চয়ই অ্যান্সারটা মিলে গেছে। পরবর্তী কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কী দেওয়া আছে, ফর ইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ড রাইট কনডেন্স ফর্মুলা অ্যান্ড অলসো দেয়ার বন্ড লাইন ফর্মুলা। মানে এখানে কম্পাউন্ডগুলোকে বিস্তারিতভাবে লেখা আছে, তোমাকে কনডেন্স করে লিখতে হবে, মানে ছোট করে লিখতে হবে। তো কী করে লিখবে দেখো, তুমি একমাত্র কার্বন এবং হাইড্রোজেনগুলোকে লিখবে না, কী করে লিখবো আমরা, মানে দুটো ফর্মে লিখতে বলেছে। একটা কি বলেছে, কনডেন্স ফর্মুলা অ্যান্ড অলসো দেয়ার বন্ড লাইন ফর্মুলা, বন্ড লাইন ফর্মুলা লিখতে হবে এবং কনডেন্স করে লিখতে হবে। এখানে দেখুন বাংলা মানেটাও দেওয়া রয়েছে, নিম্নলিখিত প্রতিটি যৌগের সংক্ষিপ্ত গঠন এবং তাদের বন্ধন রেখা সংকেত লেখো। তো আমার সাথে সাথে তোমরা কম্পাউন্ডগুলো এঁকে নাও। তো ফার্স্টে দেখো কী রয়েছে, OH রয়েছে। তো OH-কে আমি যদি ফার্স্টে আমি এটাই করি, কনডেন্স ফর্মুলা লেখার চেষ্টা করি। প্রথম কম্পাউন্ডটার কনডেন্স, ফার্স্ট কম্পাউন্ডটার কনডেন্স ফর্মুলাতে লেখার চেষ্টা করছি, কনডেন্স ফর্মুলা। এটা কি হবে দেখো, এখানে ভালো করে খেয়াল করো, OH-এর পরে কতগুলো, আমি OH-টা ফার্স্টে আমি লিখে নিলাম OH। নেক্সট দেখো কতগুলো CH2 গ্রুপকে বিস্তারিত করে লেখা আছে, CH2 CH2 CH2। আমি এভাবে না লিখে CH2 হোল 3 লিখতে পারতাম, তার এখানে CH2 হোল 3 আমি এখানে লিখে দিলাম, তাহলে ছোটো হয়ে গেল, কনডেন্স হয়ে গেল, কমে গেল। নেক্সট কী হবে, আবার রয়েছে CH, এর সাথে কী আছে CH3, নিচে এভাবে লিখতে পারো, বা যেমন ব্র্যাকেটের মধ্যে রয়েছে না, ওখানে কম্পাউন্ডের মধ্যে কী রয়েছে, ব্র্যাকেট রয়েছে, তুমি এটা ব্র্যাকেট দিয়েই লিখে দাও, CH ব্র্যাকেট দিয়ে CH3 এইভাবে। আবার দেখো কী আছে CH, ওর ব্র্যাকেটে রয়েছে CH3, এটাকে আর কনডেন্স করে লেখার কোনো জায়গা নেই, পরে আবার রয়েছে CH3, এইভাবে জাস্ট এই জায়গাটা তোমায় চেঞ্জ করতে হবে। এখানে যে তিনটে CH2 গ্রুপ ছিল, জাস্ট ওই পার্টটা তোমায় চেঞ্জ করে লিখতে হবে। এবার এই কম্পাউন্ডটাকে যদি আমি বন্ড লাইন দিয়ে দেখা যায়, তাহলে আমি কী করে লিখবো, তো অ্যাট ফার্স্ট তুমি জিগজ্যাগ ফর্মে যেটা হয়, জিগজ্যাগ লাইন, সেটা দিয়ে লিখবো। তো এখানে ফার্স্টে OH ছিল, OH-টা আমি লিখে দিলাম। এবার এটা টানা মানে এখানে একটা কার্বন, আবার একটা CH2, আবার একটা CH2। নেক্সট কী রয়েছে, কতগুলো কার্বন আছে আগে তুমি গুনে নিতে পারো, 1 2 3 4 5 6, তাহলে আমার 6টা কার্বন লাগবে। তাহলে 1টা 2টো 3টে 4টা 5টা 6টা, তো এখানে শেষ CH3। এবার দেখো মাঝে মাঝে তোমার কী রয়েছে CH3, যেমন ফার্স্টে কী রয়েছে CH2, মানে এটা তোমার CH2 হয়ে গেল, পরে রয়েছে এটা CH2 হয়ে গেল, পরে আবার CH2। নেক্সট কী আছে, এই CH3-তে CH3 রয়েছে, তো একটা লাইন টেনে দাও, লাস্টে কী হবে CH3, আবার রয়েছে CH3, লাস্টে আবার CH3। তো এইটা হচ্ছে ওই কম্পাউন্ডার, এই কম্পাউন্ডার বন্ড লাইন ফর্মুলা। তোমরা এভাবে দ্বিতীয় কম্পাউন্ডটা করে নাও এবং আমাকে কমেন্ট বক্সে জানাও তোমাদের হয়েছে কি না। ওকে, তো দ্বিতীয় কম্পাউন্ডটা আমি করে দিই, কীভাবে করবো আমরা। তো এখানে যদি আমরা এর কনডেন্স ফর্মুলা করতে চাই, কনডেন্স ফর্মুলা এটা দেওয়াই আছে, আমি হয়তো বন্ডগুলোকে দেখাবো না, কীভাবে করব দেখো। এই CH-এর সাথে কতগুলো CN আছে বলো তো, 2টো CN আছে। তাহলে আমি এটাকে দ্বিতীয় কম্পাউন্ড যদি কনডেন্স ফর্মুলা করতে চাই, তাহলে আমি কী লিখবো না, CH এর সাথে আছে 2টো CN, এর হোল 2 লিখে দেবো, আর সাথে লিখে দেবো OH। তো এটা হয়ে গেলে তার কনডেন্স ফর্মুলা। নেক্সট যদি আপনাকে বন্ড লাইন দিয়ে দেখা যায়, তাহলে কীভাবে দেখাবো, তো এই মাঝে যে কার্বনটা দেওয়া আছে, ওই কার্বনটার ওপরে আছে OH, আর এদিকে আছে কি একটা CN, আর এদিকে CN-টা তোমায় অবশ্যই দেখাতে হবে, এটা হয়ে গেল একটা CN। তো এইটা হয়ে গেল তার কনডেন্স বন্ড লাইন ফর্মুলা। তো টপিক ক্লিয়ার, বোঝা গেছে কোশ্চেন। নেক্সট পরের কোশ্চেন দেখো, কত সহজে আমরা কম্পাউন্ডগুলোকে করতে পারছি। নেক্সট কোশ্চেন দেখো, expand each of the following bond line formula and to show all the atom including carbon and hydrogen atom। অর্থাৎ এখানে যে কম্পাউন্ড, এর মানেটা কি বলেছে দেখো, নিম্নলিখিত বন্ধন রেখা সংকেতযুক্ত যৌগগুলিকে হাইড্রোজেন ও সব পরমাণু সহকারে উপস্থাপন করতে বলেছে। তো চলো আমরা করে ফেলি। তো প্রথম যে কম্পাউন্ডটা দেওয়া আছে, আমি কম্পাউন্ডের মধ্যেই সবগুলো আমি ড্রয়িং করে দিচ্ছি, তোমরা দেখে নাও, তোমাদের বুঝতে সুবিধা হবে তাহলে। তো এখানে প্রত্যেকটাই কী হবে, CH2 থাকবে, প্রত্যেকটাই CH2 হয়ে যাবে, CH2 এখানেও থাকবে CH2, এটা কিন্তু CH2, এটা CH হবে, কারণ 3টে বন্ড আছে, একটা লাগবে হাইড্রোজেন। একই রকমভাবে এই কার্বনটার ক্ষেত্রে 3টে বন্ড আছে, একটা হাইড্রোজেন লাগবে CH, আর শেষে সবসময় CH3 থাকবে। তোমায় সবসময় মনে রাখতে হবে যে একটা কার্বনের 4টে বন্ড হয়। তো বন্ড লাইন ফর্মুলাতে সাপোজ ধরো আমি এইটা আঁকতে চাইছি, ধরো তোমাকে এইটা দেওয়া আছে,
আমি এখানে কার্বন বসাতেছি, ধরো প্রত্যেকটা কর্নার মানে তো কি, প্রত্যেকটা কর্নার মানে হচ্ছে কার্বন, তাহলে এখানে আমার কার্বন অ্যাটম দেওয়া আছে। তো এই কার্বন অ্যাটমটা কটা বন্ড আছে, এদিকে একটা বন্ড হয়েছে, এদিকে একটা বন্ড হয়েছে, তাহলে কটা বন্ড লাগবে, দুটো, তাহলে অবশ্যই CH2 হবে। একই রকমভাবে এখানে যদি আমি কার্বন ভাবি আছে, তাহলে এদিকে একটা বন্ড, এদিকে একটা বন্ড, তাহলে কটা লাগবে, দুটো, এভাবেই বসাতে হয়। তো কত ইজি দেখো, শুধু মনে রাখতে হবে কার্বনের 4টে বন্ড হয়। একই রকমভাবে এখানে যদি বসাই, এখানে কী হবে, এটা হবে CH3, এটা হবে CH2, আচ্ছা কালারটা চেঞ্জ করছি, এটা হবে CH2, এটা হবে CH2, এটা CH2, এটাও হবে CH2, CH2 অ্যান্ড CH3। দেখো কত সহজে লেখা যাচ্ছে। তোমার এটা একবার জেনে নিলে তোমার স্পিড বেড়ে যাবে অলরেডি। এখানে কি হবে, এখানে লাস্টে কি থাকবে, CH, এখানে থাকবে অনলি C, কারণ এই কার্বনটার এদিকে একটা বন্ড সিগমা, এদিকে 4টে বন্ড, 3টে বন্ড হয়ে গেছে, মানে 4টে বন্ড আছে। একই রকমভাবে এখানে যে কার্বন ওটা কী হবে, CH2, এটা 3টে বন্ড আছে, তাহলে একটা লাগবে মানে CH লাগবে, এখানে লাস্টে হবে CH3। দেখো লাস্ট কম্পাউন্ড কী আছে, এটা হবে CH3, এটা হবে CH, এদিকে থাকবে CH3, এটা হবে CH, এদিকে থাকবে CH3, আর এদিকে থাকবে CH3। তো সমস্ত কম্পাউন্ডগুলো আমি করে দিলাম। তো তোমরা ভিডিওটা পজ করে নিজেরাও করতে পারো, তারপর তোমরা অ্যান্সারগুলো মিলিয়ে নিতে পারো। তো আজকে এইটুকু টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাশন করলাম। পরবর্তী ভিডিওতে এনসিইআরটির আরও পরের যে টপিক আছে সেটা নিয়ে তোমাদের সাথে ডিসকাশন করব। তোমরা আমার চ্যানেলে যারা নতুন হয়ে থাকবে অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নতুন নতুন ভিডিও যখন আমি তোমাদের আপলোড করব, এনসিইআরটির টপিক যে সিরিজটা আমি শুরু করেছি, তো তার প্রতিটা ভিডিও তোমাদের কাছে সবার আগে যেন পৌঁছে যায়। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।